নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। সে চলিয়া গেলে মিনিট খানেক বিজয়া অন্যমনস্ক ও নীরব থাকিয়া সহসা চকিত হইয়া মুখ তুলিতেই নিতান্ত অকারণেই তাহার কপলের উপর একটা ক্ষীণ আরক্ত আভা দেখা দিল। বিলাসের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ না থাকিলে তাহার বিস্ময় ও অভিমানের হয়তো পরিসীমা থাকিত না। বিজয়া মৃদু হাসিয়া কহিল, আমাদের কথাটা যে শেষ হতেই পেলে না, তাহলে তালুকটা নেওয়ায় আপনার বাবার মত? বিলাস জানালার বাহিরে চাহিয়াছিল, সেইভাবেই কহিল, বিজয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এর মধ্যে কোনো রকম গোলমাল নেই তো? বিলাস বলিল, না। বিজয়া পুনরায় প্রশ্ন করিল, আজ কি তিনি ওবেলায় এদিকে আসবেন? বিলাস কহিল, বলতে পারিনি। বিজয়া হাসিয়া কহিল, আপনি রাগ করলেন নাকি? এবার বিলাস মুখ ফিরাইয়া গম্ভীরভাবে জবাব দিল, রাগ না করলেও পিতার অপমানে পুত্রের ক্ষুণ্ণ হওয়া বোধ করি অস্বাভাবিক নয়। কথাটা বিজয়াকে আঘাত করিল, তবু সে হাসি মুখেই কহিল, কিন্তু এতে তার মানহানি হয়েছে, এ ভুল ধারণা আপনার কি করে জন্মালো? তিনি স্নেহবশে মনে করেছেন আমার কষ্ট হবে, কিন্তু কষ্ট হবে না এইটাই শুধু ভদ্রলোককে জানিয়ে দিলুম। এতে মান অপমানের কথা তো কিছুই নেই বিলাসবাবু। বিলাসের গাম্ভীর্যের মাত্রা তাহাতে বিন্দুমাত্র কমিল না। সে মাথা নাড়িয়ে উত্তর দিল, ওটা কথাই নয়। বেশ, আপনার এস্টেটের দায়িত্ব নিজে নিতে চান নিন, কিন্তু এরপরে বাবাকে আমায় সাবধান করে দিতেই হবে, নইলে পুত্রের কর্তব্যে ত্রুটি হবে। এই অচিন্তনীয় রূঢ় প্রত্যুত্তরে বিজয়া বিস্ময়ে অবাক হইয়া রহিল এবং কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া অত্যন্ত ব্যথার সহিত কহিল, বিলাসবাবু, এই সামান্য বিষয়টাকে যে আপনি এমন করে নিয়ে এত গুরুতর করে তুলবেন, এ আমি মনেও করিনি। ভালো, আমার বোঝভার ভুলে যদি অন্যায় হয়ে থাকে আমি অপরাধ স্বীকার করছি, ভবিষ্যতে আর হবে না। এই বলিয়া বিজয়া বিলাসের মুখের প্রতি চাহিয়া একটা নিঃশ্বাস ফেলিল। সে ভাবিয়াছিল ইহার পরে কাহারও কোনো কথাই আর থাকিতে পারে না, দোষ স্বীকারের সঙ্গে সঙ্গে তাহার সমাপ্তি হইয়া যায়। কিন্তু এ সংবাদ তাহার জানা ছিল না যে দুষ্ট ব্রণের মতো এমন মানুষও আছে যাহার বিষাক্ত ক্ষুধা একবার কাহারও ত্রুটির মধ্যে আশ্রয় গ্রহণ করিলে আর কোনো মতেই নিবৃত্ত হইতে চাহে না। তাই বিলাস যখন প্রত্যুত্তরে কহিল, তাহলে পূর্ণ গাঙ্গুলিকে জানিয়ে পাঠান যে রাসবিহারীবাবু যে হুকুম দিয়েছেন তার অন্যতা করা আপনার সাধ্য নয়, তখন বিজয়ার দৃষ্টির সম্মুখে এই লোকটির হিংস্র প্রকৃতিটা এক মুহূর্তে একেবারে পরিস্ফুট হইয়া দেখা দিল। সে কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, সেটা কি ঢের বেশি অন্যায় কাজ হবে না? আচ্ছা, আমি নিজেই না হয় চিঠি লিখে তার অনুমতি নিচ্ছি। বিলাস কহিল, এখন অনুমতি নেওয়া না নেওয়া দুই সমান। আপনি যদি তাকে সমস্ত গ্রামের মধ্যে অশ্রদ্ধার পাত্র করে তুলতে চান, আমাকেও তাহলে অত্যন্ত অপ্রিয় কর্তব্য পালন করতে হবে। বিজয়ার অন্তরটা অকস্মাৎ ক্রোধে পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু সে আত্মসংযম করিয়া ধীরভাবে প্রশ্ন করিল, এই কর্তব্যটা কি শুনি? বিলাস বলিল, আপনার জমিদারি শাসনের মধ্যে তিনি যেন আর হাত না দেন। আপনার নিষেধ তিনি শুনবেন, আপনি মনে করেন? অন্তত সেই চেষ্টাই আমাকে করতে হবে। বিজয়া ক্ষণকাল মৌন থাকিয়া অন্যদিকে চাহিয়া তেমনি শান্ত কণ্ঠেই জবাব দিল, বেশ, আপনি যা পারেন করবেন, কিন্তু অপরের ধর্মকর্মে আমি বাধা দিতে পারব না। তাহার কণ্ঠস্বরের মৃদুতা সত্ত্বেও তাহার ভিতরের ক্রোধ গোপন রহিল না। বিলাস তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, আপনার বাবা কিন্তু একথা বলতে সাহস করতেন না। বিজয়া ফিরিয়া দাঁড়াইয়া চোখ তুলিয়া তাহার মুখের প্রতি চাহিল, কহিল, আমার বাবার কথা আপনার চেয়ে আমি ঢের বেশি জানি বিলাসবাবু, কিন্তু সে নিয়ে তর্ক করে কি হবে? আমার স্নানের বেলা হলো, আমি উঠলুম। বলিয়া সে সমস্ত বাগ্বিতণ্ডা জোর করিয়া বন্ধ করিয়া দিয়া উঠিয়া দাঁড়াইবা মাত্রই ক্রোধোন্মুক্ত বিলাসের মুখের উপর হইতে তাহার ধার করা ভদ্রতার মুখোশ এক মুহূর্তে খসিয়া পড়িল। সে নিজেও স্বভাবটাকে একেবারে অনাবৃত উলঙ্গ করিয়া দিয়া নিরতিশয় কটুকণ্ঠে বলিয়া ফেলিল, মেয়ে মানুষ জাতটাই
এমনি নেমক হারাম। বিজয়া পা বাড়াইয়াছিল, বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইয়া পলক মাত্র এই বর্বরটার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া নিঃশব্দে ধীরে ধীরে ঘর ছাড়িয়া চলিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে বিলাস শুষ্ক হইয়া উঠিল। সে যে পিতৃভক্তির আতিশয্য বশতই বিবাদ করিতেছিল, এই ভ্রম যেন কেহ না করেন। এ সকল লোকের স্বভাবই এই যে ছিদ্র পাইলেই তাহাকে নিরর্থক বড় করিয়া দুর্বলকে পীড়া দিতে, ভীতুকে আরও ভয় দেখাইয়া ব্যাকুল করিয়া তুলিতেই আনন্দ অনুভব করে। তা সে যাই থাক এবং হেতু যত অসংলগ্নই হোক। কিন্তু বিজয়া যখন তিলার্ধ অবনত না হইয়া তাহাকেই তুচ্ছ করিয়া দিয়া ঘৃণাবরে চলিয়া গেল, তখন এই গায়ে পড়া কলহের সমস্ত ক্ষুদ্রতা তাহাকে তাহার নিজের কাছেও অত্যন্ত ছোট করিয়া ফেলিল। সে খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া মুখখানা কালি করিয়া আস্তে আস্তে বাড়ি চলিয়া গেল। অপরাহ্নকালে রাসবিহারী ছেলে সঙ্গে করিয়া দেখা করিতে আসিলেন। বলিলেন, কাজটা ভালো হয়নি মা। আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দেওয়ায় আমাকে ঢের বেশি অপ্রতিভ করা হয়েছে। তা যাক, বিষয় যখন তোমার, তখন এ কথা নিয়ে আর অধিক ঘাটাঘাটি করতে চাইনি। কিন্তু বারংবার এরকম ঘটলে আত্মসম্মান বজায় রাখবার জন্যে আমাকে তফাৎ হতেই হবে, তা জানিয়ে রাখছি। বিজয়া কোনো উত্তর দিল না, বরঞ্চ মৌন মুখে সে অপরাধটা একরকম স্বীকার করিয়াই লইল। রাসবিহারী তখন কোমল হইয়া বিষয় সংক্রান্ত অন্যান্য কথাবার্তা তুলিলেন। নতুন তালুকটা খরিদ করিবার আলোচনা শেষ করিয়া বলিলেন, জগদীশের তরুণ বাড়িটা যখন তুমি সমাজকে দান করলে মা, তখন আর বিলম্ব না করে এই পূজার ছুটিটা শেষ হলেই তার দখল নিতে হবে, কি বলো? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। টাকা পরিশোধ করবার মেয়াদ তো তাদের শেষ হয়ে গেছে। রাসবিহারী কহিলেন, অনেক দিন। জগদীশ তার সমস্ত খুচরা ঋণ একত্র করবার জন্যে তোমার বাবার কাছে 8 বছরের করারে 10,000 টাকা কর্জ নিয়ে কবালা লিখে দেয়। শর্ত ছিল, এর মধ্যে শোধ দিতে পারে ভালোই, না পারে তার বাড়ি, বাগান, পুকুর, তার সমস্ত সম্পত্তি আমাদের। তা 8 বৎসর পার হইয়ে এটা 9 বৎসর চলছে। বিজয়া কিছুক্ষণ অধমুখে নীরবে বসিয়া থাকিয়া মৃদু কণ্ঠে কহিল, শুনতে পাই তার ছেলে এখানে আছেন। তাকে ডেকে আরও কিছুদিন সময় দিয়ে দেখলে হয় না, যদি কোনো উপায় করতে পারেন? রাসবিহারী মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, তা পারবে না, পারবে না। পারলে? পিতার কথাটা শেষ না হইতে বিলাস হঠাৎ গর্জন করিয়া উঠিল। এতক্ষণ সে কোনরূপে ধৈর্য ধরিয়াছিল, আর পারিল না। কর্কশ্বরে বলিল, পারলেই বা আমরা দেব কেন? টাকা নেবার সময় সে মাতালটার হুঁশ ছিল না? কি শর্ত করছি? এ সুদ দেব কি করে? বিজয়া বিলাসের প্রতি একবার দৃষ্টিপাত করিয়াই রাসবিহারীর মুখের দিকে চাহিয়া শান্ত দৃঢ়কণ্ঠে কহিল, তিনি আমার বাবার বন্ধু ছিলেন। তার সম্বন্ধে সসম্মানে কথা কইতে বাবা আমাকে আদেশ করে গেছেন। বিলাস পুনরায় তর্জন করিয়া উঠিল, হাজার করে গেলেও সে যে একটা। রাসবিহারী বাধা দিলেন, তুমি চুপ করো না বিলাস। বিলাস জবাব দিল, এসব বাজে সেন্টিমেন্ট আমি কিছুতেই সইতে পারিনি। তা সে কেউ রাগই করুক আর যাই করুক, আমি সত্য কথা বলতে ভয় পাইনি, সত্য কাজ করতে পেঁচিয়ে দাঁড়াইনি। রাসবিহারী উভয় পক্ষকে শান্ত করিবার অভিপ্রায়ে হাসিবার মতো মুখ করিয়া বারবার মাথা নাড়িতে নাড়িতে বলিতে লাগিলেন, তা বটে, তা বটে। আমাদের বংশের এই স্বভাবটা আমারও গেল না কি না? বুঝলে না মা বিজয়া, আমি আর তোমার বাবা এই জন্যে সমস্ত দেশের বিরুদ্ধে সত্য ধর্ম গ্রহণ করতে ভয় পাইনি। বিজয়া কহিল, বাবা মৃত্যুর পূর্বে আমাকে আদেশ করে গিয়েছিলেন, ঋণের দায়ে তার বাল্যবন্ধুর প্রতি যেন অত্যাচার না করি। বলিতে বলিতেই তাহার চোখ ছলছল করিয়া উঠিল। স্নেহময় পিতার অনুরোধ যে তাহার জীবিতকালে অসঙ্গত খেয়াল বলিয়াই বোধ হইয়াছিল, তাহার মৃত্যুর পরে আজ তাহাই দুরতিক্রম্য আদেশের মতো তাহাকে বাধা দিতেছিল। বিলাস কহিল, তবে তিনি কেন সমস্ত দেনাটা নিজে ছেড়ে দিয়ে গেলেন না শুনি? বিজয়া তাহার কোনো উত্তর না দিয়া রাসবিহারীর মুখের প্রতি চাহিয়া পুনরায় কহিল, জগদীশবাবুর ছেলেকে ডেকে পাঠিয়ে সমস্ত কথা জানানো হয়, এই আমার ইচ্ছে। তিনি জবাব দিবার পূর্বেই বিলাস নির্লজ্জের মতো আবার গর্জন করিল, সে যদি আরও 10 বৎসর সময় চাই, তাই দিতে হবে নাকি?
তাহলে দেশে সমাজ প্রতিষ্ঠার আশা সাগরের অতল গর্বে বিসর্জন দিতে হবে দেখছি। বিজয়া ইহার উত্তর না দিয়া রাসবিহারীকে লক্ষ্য করিয়া কহিল, আপনি একবার তাকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে তার কী ইচ্ছা জানতে পারবেন না? রাসবিহারী অতিশয় ধূর্ত লোক। তিনি ছেলের উদ্ধত্যের জন্য মনে মনে বিরক্ত হইলেও বাহিরে তাহার ওই মতটাকে সমীচীন প্রমাণ করিতে একটুখানি ভূমিকাচ্ছলে ধীরভাবে কহিলেন, দেখো মা, তোমাদের মতান্তরের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা কওয়া উচিত নয়। কারণ কিসে তোমাদের ভালো সে আজ না হয় কাল তোমরাই স্থির করে নিতে পারবে। এ বুড়োর মতামতের আবশ্যক হবে না। কিন্তু কথা যদি বলতে হয় মা, বলতেই হবে। এক্ষেত্রে তোমারই ভুল হচ্ছে। জমিদারি চালাবার কাজে আমাকেও বিলাসের কাছে হার মানতে হয়, সে আমি অনেকবার দেখেছি। আচ্ছা তুমিই বলো দেখি, কার গরজ বেশি, তোমার না জগদীশের ছেলের? তার ঋণ পরিশোধের সাধ্যই যদি থাকতো সে কি নিজে এসে একবার চেষ্টা করে দেখতো না? সে তো জানে তুমি এসেছ। এখন আমরাই যদি উপযাচক হয়ে তাকে ডাকিয়ে পাঠাই, সে নিশ্চয়ই একটা বড় রকমের সময় নেবে। কিন্তু তাতে ফল শুধু এই হবে যে সে টাকাও দিতে পারবে না, তোমাদের সমাজ প্রতিষ্ঠার সংকল্পও চিরদিনের জন্য ডুবে যাবে। বেশ করে ভেবে দেখো দেখি মা, এই কি ঠিক নয়? বিজয়া নীরবে বসিয়া রহিল। তাহার মনের ভাব অনুমান করিয়া বৃদ্ধ রাসবিহারী ক্ষণকাল পরে কহিলেন, বেশ তো, তার অগোচরে তো কিছুই হতে পারবে না। তখন নিজে যদি সে সময় চায় তখন না হয় বিবেচনা করেই দেখা যাবে। কি বলো মা? বিজয়া ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। কিন্তু তাহার মুখের চেহারা দেখিয়া স্পষ্ট বোঝা গেল সে মনে মনে এই প্রস্তাব অনুমোদন করে নাই। রাসবিহারী আজ বিজয়াকে চিনিলেন। তিনি নিশ্চয়ই বুঝিলেন এই মেয়েটির বয়স কম, কিন্তু সে যে তাহার পিতার বিষয়ের মালিক ইহা সে জানে, এবং তাহাকে মুঠার ভিতরে আনিতেও সময় লাগিবে। সুতরাং একটা কথা লইয়াই বেশি টানা হেঁচড়া সঙ্গত নয় বিবেচনা করিয়া সান্ধ্য উপাসনার নাম করিয়া গাত্রোত্থান করিলেন। বিজয়া প্রণাম করিয়া নিঃশব্দে আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। তিনি আশীর্বাদ করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া মুহূর্তকাল মাত্র চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, আমার অনেকগুলো চিঠিপত্র লিখতে আছে। আপনার কি আমাকে কোনো আবশ্যক আছে? বিলাস রূঢ়ভাবে জবাব দিল, কিছু না, আপনি যেতে পারেন। আপনাকে চা পাঠিয়ে দিতে বলবো কি? না, দরকার নেই। আচ্ছা, নমস্কার। বলিয়া বিজয়া দুই করতল একবার একত্র করিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল। দিঘরায় স্বর্গীয় জগদীশবাবুর বাড়িটা সরস্বতীর পরপারে। ইহা গ্রামান্তরে হইলেও নদী তীরের কতকগুলি বাঁশঝাড়ের জন্যেই বনমালীবাবুর বাটির ছাদ হইতে তাহা দেখা যাইত না। তখন শরৎকালের অবসানে সরস্বতীর জলধারা শীর্ণতর হইয়া আসিতেছিল, এবং তীরের উপর দিয়া কৃষকদিগের গমনাগমনের পথটিও পায়ে পায়ে শুকাইয়া কঠিন হইয়া উঠিতেছিল। এই পথের উপর দিয়া আজ অপরাহ্ন বেলায় বিজয়া বৃদ্ধ দারোয়ান কানহাইয়া সিংকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিল। ওপারের বাবলা, বাঁশ, খেজুর প্রভৃতি গাছপালার ফাঁক দিয়া অস্তগমনোন্মুখ সূর্যের আরক্ত আভা মাঝে মাঝে তাহার মুখের উপর আসিয়া পড়িতেছে। অন্যমনস্ক দৃষ্টিতে উভয় তীরের এটা ওটা সেটা দেখিতে দেখিতে বরাবর উত্তরমুখে চলিতে চলিতে হঠাৎ এক স্থানে আসিয়া তাহার চোখে পড়িল নদীর মধ্যে গোটা কয়েক বাঁশ একত্র করিয়া পারাপারের জন্য একটা সেতু প্রস্তুত করা হইয়াছে। এইটি ভালো করিয়া দেখিবার জন্য বিজয়া জলের ধারে আসিয়া দাঁড়াইতে দেখিতে পাইল অনতিদূরে বসিয়া একজন অত্যন্ত নিবিষ্ট চিত্তে মাছ ধরিতেছে। সারা পাইয়া লোকটি মুখ তুলিয়া নমস্কার করিল। ঠিক সেই সময়ে বিজয়ার মুখের উপর সূর্যরশ্মি আসিয়া পড়িল কিনা জানি না, কিন্তু চোখাচোখি হইবা মাত্রই তাহার গৌরবর্ণ মুখখানি একেবারে যেন রাঙা হইয়া গেল। যে মাছ ধরিতেছিল সে পূর্ণবাবুর সেই ভাগিনেয়টি, যে সেদিন মামার হইয়া তাহার কাছে দরবার করিতে আসিয়াছিল। বিজয়া প্রতি নমস্কার করিতেই সে কাছে আসিয়া হাসি মুখে কহিল, বিকেলবেলায় একটুখানি বেড়াবার পক্ষে নদীর ধারটা মন্দ জায়গা নয় বটে, কিন্তু এই সময়টা ম্যালেরিয়ার ভয়ও কম নেই। এ বুঝে আপনাকে কেউ সাবধান করে দেয়নি? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, না, এবং পরক্ষণে আত্মসংবরণ করিয়া লইয়া মৃদু হাসিয়া বলিল, কিন্তু ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না। আমি তো বরং না জেনে এসেছি।
আপনি যে জেনে শুনে জলের ধারে বসে আছেন, কই দেখি কি মাছ ধরলেন? লোকটি হাসিয়া কহিল, পুঁটি মাছ। কিন্তু 2 ঘন্টায় মাত্র 2টি পেয়েছি। মজুরি পোষায়নি, কিন্তু কি করি বলুন? আপনার মতো আমিও প্রায় বিদেশি বললেই হয়। বাইরে বাইরে দিন কেটেছে, প্রায় কারুর সঙ্গে তেমন আলাপ পরিচয় নেই, কিন্তু বিকেলটা তো যা করে হোক কাটাতে হবে। বিজয়া ঘাড় নাড়িয়ে সহাস্যে কহিল, আমারও প্রায় সে দশা। আপনাদের বাড়ি বুঝি পূর্ণবাবুর বাড়ির কাছেই? লোকটি কহিল, না। হাত দিয়া নদীর ওপার দেখাইয়া বলিল, আমাদের বাড়ি ওই দিঘরায়, এই বাঁশের পুল দিয়ে যেতে হয়। গ্রামের নাম শুনিয়া বিজয়া জিজ্ঞাসা করিল, তাহলে বোধহয় জগদীশবাবুর ছেলে নরেনবাবুকে আপনি চেনেন? লোকটি মাথা নাড়িবা মাত্রই বিজয়া একান্ত কৌতূহল বসে সহসা প্রশ্ন করিয়া ফেলিল, তিনি কীরকম লোক আপনি বলতে পারেন? কিন্তু বলিয়া ফেলিয়াই নিজের অভদ্র প্রশ্নে অত্যন্ত লজ্জিত হইয়া উঠিল। এই লজ্জা লোকটির দৃষ্টি এড়াইল না। সে হাসিয়া বলিল, তার বাড়ি তো আপনি দেনার দায়ে কিনে নিয়েছেন, এখন তার সম্বন্ধে অনুসন্ধান করে আর ফল কি? কিন্তু যে সদুদ্দেশ্যে নিলেন সে কথাও এই অঞ্চলের সবাই শুনেছে। বিজয়া জিজ্ঞাসা করিল, একেবারে নেওয়া হয়ে গেছে? এই বুঝি এদিকে রাষ্ট্র হয়ে গেছে? লোকটি বলিল, হবারই কথা। জগদীশবাবুর সর্বস্ব আপনার বাবার কাছে বিক্রি কবলায় বাঁধা ছিল। তার ছেলের সাধ্য নেই তত টাকা শোধ করেন। মেয়াদও শেষ হয়েছে, খবর সবাই জানে কি না? বাড়িটি কেমন? মন্দ নয়, বেশ বড় বাড়ি। যে জন্যে নিচ্ছেন তার পক্ষে ভালোই হবে। চলুন না, আর একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে। চলিতে চলিতে বিজয়া কহিল, আপনি যখন গ্রামের লোক তখন নিশ্চয়ই সমস্ত জানেন। আচ্ছা, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভালো করে ডাক্তারি পাশ করে এসেছেন। কোনো ভালো জায়গায় প্র্যাকটিস আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়েও কি বাপের ঋণটা শোধ করতে পারেন না? লোকটি ঘাড় নাড়িয়া কহিল, সম্ভব নয়। শুনেছি চিকিৎসা করায় নাকি তার সংকল্প নয়। বিজয়া বিস্মিত হইয়া কহিল, তবে তার সংকল্পটাই বা কি শুনি? এত খরচপত্র করে বিলেতে গিয়ে কষ্ট করে ডাক্তারি শেখবার ফলটাই বা কী হতে পারে? লোকটি বোধ হয় একেবারেই অপদার্থ। ভদ্রলোক একটুখানি হাসিয়া বলিল, অসম্ভব নয়, তবে শুনেছি নাকি নরেনবাবু নিজে চিকিৎসা করে রোগ সারানোর চেয়ে এমন কিছু একটা নাকি বার করে যেতে চান যাতে ঢের ঢের বেশি লোকের উপকার হবে। শুনতে পাই নানা প্রকার যন্ত্রপাতি নিয়ে দিনরাত পরিশ্রমও খুব করেন। বিজয়া চকিত হইয়া কহিল, সে তো ঢের বড় কথা, কিন্তু তার বাড়ি ঘরদূর গেলে কি করে এসব করবেন? এখন তো রোজগার করা চাই। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন বিলেত যাওয়ার জন্য এখানকার লোকে তাকে একঘরে করে রেখেছে কিনা? ভদ্রলোক কহিল, সে তো নিশ্চয়ই। আমার মামা পূর্ণবাবু, তারও তো এক প্রকার আত্মীয়, তবুও পুজোর কদিন বাড়িতে ডাকতে সাহস করেননি। কিন্তু তাতে তার কিছুই আসে যায় না। নিজের কাজকর্ম নিয়ে আছেন, সময় পেলে ছবি আঁকেন, বাড়ি থেকে বাড়ি হন না। ওই তার বাড়ি বলিয়া আঙুল দিয়া গাছপালায় ঘেরা একটা বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। এই সময় বুড়া দারোয়ান পিছন হইতে ভাঙা বাংলায় জানাইল যে অনেক দূর আসিয়া পড়া হইয়াছে, বাটি ফিরিতে সন্ধ্যা হইয়া যাইবে। লোকটি ফিরিয়া দাঁড়াইয়া কহিল, হাঁ, কথায় কথায় অনেক পথ এসে পড়েছেন। তাহাকেও সেই বাঁশের সেতু দিয়াই গ্রামে ঢুকিতে হইবে, সুতরাং ফিরিবার মুখেও সঙ্গে সঙ্গে আসিতে হইল। বিজয়া মনে মনে ক্ষণকাল কি যেন চিন্তা করিয়া কহিল, তাহলে তার কোনো আত্মীয় কুটুম্বের ঘরেও আশ্রয় পাবার ভরসা নেই বলুন? লোকটি কহিল, একেবারেই না। বিজয়া আবার কিছুক্ষণ চুপ করিয়া চলিয়া কহিল, তিনি যে কারো কাছে যেতে চান না সে কথা ঠিক, নইলে এই মাসের শেষেই তো তাকে বাড়ি ছেড়ে দেবার নোটিশ দেওয়া হয়েছে। আর কেউ হলে অন্তত আমাদের সঙ্গেও একবার দেখা করার চেষ্টা করতেন। লোকটি কহিল, হয়তো তার দরকার নেই, নয় ভাবেন লাভ কি? আপনি তো আর সত্যি তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না। বিজয়া কহিল, না পারলেও আর কিছুকাল থাকতে দিতেও তো পারা যায়। দেনার দায়ে হাজার হলেও তো একজনকে তার বাড়িচাড়া করতে সকলেরই কষ্ট হয়। কিন্তু আপনার কথাবার্তার ভাবে বোধ হয় যেন তার সঙ্গে আপনার পরিচয় আছে। কি বলেন, সত্যি নয়? লোকটি শুধু হাসিল, কোনো কথা কহিল না। পুলটির কাছে তাহারা আসিয়া পড়িয়াছিল। সে ছোট ছিপটা কুড়াইয়া লইয়া কহিল, এই আমাদের গ্রামে ঢুকবার পথ, নমস্কার।
বলিয়া হাত তুলিয়া নমস্কার করিয়া সেই বংশ নির্মিত পুলটির উপর দিয়া টলিতে টলিতে কোনো মতে পার হইয়া সংকীর্ণ বন্যপথের ভিতরে অদৃশ্য হইয়া গেল। ভৃত্য কানাই সিং বিজয়াকে শিশুকালে কোলেপিঠে করিয়া মানুষ করিয়াছিল এবং সেই সঙ্গে সে দারোয়ানের ন্যায্য অধিকারকেও বহুদূরে অতিক্রম করিয়া গিয়াছিল। সে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, এ বাবুটি কে মাইজি? বিজয়া কিন্তু এতটাই বিমনা হইয়া পড়িয়াছিল যে বুড়ার প্রশ্ন তাহার কানেই পৌঁছিল না। সেই প্রায়ান্ধকার নদীতটের সমস্ত নীরব মাধুর্যকে সে সম্পূর্ণ উপেক্ষা করিয়া স্বপ্নাবিষ্টের মতো শুধু এই কথা ভাবিতে ভাবিতেই পথ চলিতে লাগিল। লোকটি কে এবং আবার কবে দেখা হইবে? রাসবিহারী বলিলেন, আমরাই নোটিশ দিয়েছি, আবার আমরাই যদি তাকে রদ করতে যাই আর 5 জন প্রজার কাছে সেটা কীরকম দেখাবে? একবার ভেবে দেখো দেখি মা। বিজয়া কহিল, এই মর্মে একখানা চিঠি লিখে কেন তার কাছে পাঠিয়ে দিন না? আমার নিশ্চয় বোধ হচ্ছে তিনি শুধু অপমানের ভয়েই এখানে আসতে সাহস করেন না। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, অপমান কিসের? বিজয়া বলিল, তিনি নিশ্চয় ভেবেছেন তার প্রার্থনা আমরা মঞ্জুর করব না। রাসবিহারী বিদ্রূপের ভাবে কহিলেন, মহামানী লোক দেখছি, তাই অপমানটা ঘাড়ে নিয়ে আমাদের যেছে তাকে থাকতে দিতে হবে। বিজয়া কাতর হইয়া কহিল, তাতেও দোষ নেই কাকাবাবু, অযাচিত দয়া করার মধ্যে কোনো লজ্জা নেই। রাসবিহারী কহিলেন, ভালো, লজ্জা না হয় নেই, কিন্তু আমরা যে সমাজ প্রতিষ্ঠার সংকল্প করেছি তার কি হবে বলো দেখি? বিজয়া বলিল, তার অন্য কোনো ব্যবস্থাও আমরা করতে পারব। রাসবিহারী মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া প্রকাশ্যে একটু হাসিয়া বলিলেন, তোমার বাবা যথেষ্ট টাকা রেখে গেছেন, তুমি অন্য ব্যবস্থাও করতে পারো সে আমি বুঝলুম, কিন্তু কথাটা আমাকে বুঝিয়ে দাও দেখি মা, যাকে আজ পর্যন্ত কখনো চোখেও দেখনি, আমাদের সকলের অনুরোধ এড়িয়ে তার জন্যেই বা তোমার অত ব্যথা কেন? ভগবানের করুণায় তোমার আরও 5 জন প্রজা আছে, আরও 10 জন ঘাতক আছে, তাদের সকলের জন্যে কি এই ব্যবস্থা করতে পারবে? পারলেই তাতে মঙ্গল হবে। সে জবাব আমাকে দাও দেখি বিজয়া। বিজয়া কহিল, আপনাকে তো বলেছি এটা বাবার অনুরোধ, তাছাড়া আমি শুনেছি। কি শুনেছ? বিদ্রূপের ভয়ে তাহার চিকিৎসা সম্বন্ধে তত্ত্বানুসন্ধানের কথাটা বিজয়া কহিল না, শুধু বলিল, আমি শুনেছি তিনি একঘরে, গৃহহীন করলে আত্মীয় কুটুম্ব কারো বাড়িতে তার আশ্রয় পাবার পথ নেই। তাছাড়া গৃহহীন কথাটা মনে করলে আমার ভারী কষ্ট হয় কাকাবাবু। রাসবিহারী কণ্ঠস্বর করুণায় গদগদ করিয়া বলিলেন, তোমার এইটুকু বয়সে যদি এই কষ্ট হয়, আমার এতখানি বয়সে সেই কষ্ট কত বড় হতে পারে একটু ভেবে দেখো দেখি। আর আমার দীর্ঘ জীবনে এই কি প্রথম অপ্রিয় কর্তব্যের সম্মুখে দাঁড়িয়েছি বিজয়া? না, তা নয়, কর্তব্য চিরদিনই আমার কর্তব্য, তার কাছে হৃদয়বৃত্তির কোনো দাবি দেওয়া নেই। বনমালী যে কঠোর দায়িত্ব আমার উপরে ন্যস্ত করে গেছেন, সে ভার আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বহন করতেই হবে, তাতে যত দুঃখ কষ্টই না আমাকে ভোগ করতে হোক। হয় আমাকে সমস্ত দায়িত্ব থেকে সম্পূর্ণ অব্যাহতি দাও, নইলে কিছুতেই তোমার এই অসঙ্গত অনুরোধ আমি রাখতে পারবো না। বিজয়া অদমুখে নীরবে বসিয়া রহিল। পিতার অপরাধে তাহার নিরপরাধ পুত্রকে গৃহছাড়া করার সংকল্প তাহার অন্তরের মধ্যে যে বেদনা দিতে লাগিল, বয়সের অনুপাত কষিয়া এই বৃদ্ধ যে তাহার 8 গুণ অধিক ব্যথা সহ্য করিয়াও কর্তব্য পালনে বদ্ধপরিকর হইয়াছেন, তাহা সে মনের মধ্যেও ঠিকমতো গ্রহণ করিতে পারিল না। বরঞ্চ এই যেন শুধু একজন নিরুপায় হতভাগ্যের প্রতি প্রবলের একান্ত হৃদয়হীন নিষ্ঠুরতার মতোই তাহাকে বাজিতে লাগিল। কিন্তু জোর করিয়া নিজের ইচ্ছা পরিচালন করিবার সাহসও তাহার নাই। অথচ ইহাও তাহার অগোচর ছিল না যে পল্লীগ্রামে সমারোহপূর্বক ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার খ্যাতি লাভের উচ্চাকাঙ্ক্ষাতেই বৃদ্ধ পিতার পশ্চাতে দাঁড়াইয়া বিলাসবিহারী এই জিত এবং জবরদস্তি করিতেছে। রাসবিহারী আর কিছু বলিলেন না। বিজয়াও খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া নীরবে সম্মতি দিল বটে, কিন্তু ভিতরে ভিতরে তাহার পরদুঃখ কাতর স্নেহকোমল নারীচিত্ত এই বৃদ্ধের প্রতি অশ্রদ্ধা ও তাহার পুত্রের প্রতি বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। রাসবিহারী বিষয়ী লোক, একথা তাহার অবিদিত ছিল না যে মালিক তাহাকে তর্কের বেলায় 16 আনা পরাজয় করিয়া আদায়ের বেলায় 8 আনার বেশি লোভ করিতে নাই, কারণ সে পাওনা শেষ পর্যন্ত পাকা হয় না। সুতরাং দাক্ষিণ্য প্রকাশের দ্বারা লাভবান হইবার যদি কোনো সময় থাকে তো সে এই।
বিজয়ার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া ঈষৎ হাসিয়া কহিলেন, মা, তোমার জিনিস তুমি দান করবে, আমি বাদ সাধব কেন? আমি শুধু এই দেখাতে চেয়েছিলুম যে বিলাস যা করতে চেয়েছিল তা স্বার্থের জন্যও নয়, রাগের জন্যও নয়, শুধু কর্তব্য বলেই চেয়েছিল। একদিন আমার বিষয়, তোমার বাবার বিষয়, সব এক হয়েই তোমাদের দুজনের হাতে পড়বে। সেদিন বুদ্ধি দেওয়ার জন্যে এ বুড়োকেও খুঁজে পাবে না। সেদিন তোমাদের উভয়ের মতের অমিল না হয়, সেদিন তোমার স্বামীর প্রত্যেক কাজটিকে যাতে অভ্রান্ত বলে শ্রদ্ধা করতে পারো, বিশ্বাস করতে পারো, কেবল এই আমি চেয়েছি। নইলে দান করতে, দয়া করতে সেও জানে, আমিও জানি, কিন্তু সে দান অপাত্রে হলে যে কিছুতে চলবে না। এই শুধু তোমার কাছে আমার প্রমাণ করা। এখন বুঝলে মা, কেন আমরা জগদীশের ছেলেকে এক বিন্দু দয়া করতে চাইনি এবং কেন সে দয়া একেবারে অসম্ভব? বলিয়া বৃদ্ধ সস্নেহ হাস্যে বিজয়ার মুখের প্রতি চাহিয়া রহিলেন। এই পরম সারগর্ব ও অকাট্য যুক্তিযুক্ত উপদেশাবলীর বিরুদ্ধে তর্ক করা চলে না। বিজয়া নীরবেই বসিয়া রহিল। রাসবিহারী পুনশ্চ কহিলেন, এখন বুঝলে মা বিজয়া, বিলাস ছেলে মানুষ হলেও কতদূর পর্যন্ত ভবিষ্যৎ ভেবে কাজ করে? ওই যে তোমাকে বললুম, আমি তো এই কাজেই চুল পাকালুম, কিন্তু জমিদারি কাজে ওর চাল বুঝতে আমাকে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে চিন্তা করতে হয়। বিজয়া শুধু ঘাড় নাড়িয়ে সায় দিল, কথা কহিল না। 4:30 বাজে বলিয়া রাসবিহারী লাঠিটা হাতে করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, এই সমাজ প্রতিষ্ঠার চিন্তায় বিলাস যে কীরকম উতলা হয়ে উঠেছে তা প্রকাশ করে বলা যায় না। তার ধ্যান, জ্ঞান, ধারণা সমস্তই হয়েছে এখন ওই। এখন ঈশ্বরের চরণে কেবল প্রার্থনা আমার এই, যেন সে শুভ দিনটি আমি চোখে দেখে যেতে পারি। বলিয়া তিনি 2 হাত যুক্ত করিয়া ব্রহ্মের উদ্দেশ্যে বারবার নমস্কার করিলেন। দ্বারের কাছে আসিয়া তিনি সহসা দাঁড়াইয়া বলিয়া উঠিলেন, ছোকরা একবার আমার কাছে এলেও না হয়, যা হোক একটা বিবেচনা করার চেষ্টা করতুম। অতি হতবাগা, বাপের স্বভাব একেবারে 16 কলায় পেয়েছে দেখতে পাচ্ছি। বলিতে বলিতে তিনি বাহির হইয়া গেলেন। সেইখানে একভাবে বসিয়া বিজয়া কি যে ভাবিতে লাগিল তাহার ঠিকানা নাই। অকস্মাৎ বাহিরের দিকে নজর পড়ায় যাই দেখিল বেলা পড়িয়া আসিতেছে। অমনি নদী তীরের অস্বাস্থ্যকর বাতাস তাহাকে সজোরে টান দিয়া যেন আসন ছাড়িয়া তুলিয়া দিল, এবং আজিও সে বৃদ্ধ দারোয়ানজিকে ডাকিয়া লইয়া বায়ুসেবনের ছলে বাহির হইয়া পড়িল। ঠিক সেইখানে বসিয়া আজিও সেই লোকটি মাছ ধরিতেছিল। অনেকটা দূর হইতে বিজয়া তাহা দেখিতে পাইলেও কাছাকাছি আসিয়া যেন দেখিতেই পায় নাই, এমনভাবে চলিয়া যাইতেছিল। সহসা কানাই সিং পিছন হইতে ডাক দিয়া উঠিল, সেলাম বাবুজি, শিকার মিলা। কথাটা কানে যাইবা মাত্র তাহার কর্ণমূল পর্যন্ত বিজয়ার আরক্ত হইয়া উঠিল। যাহারা মনে করেন যথার্থ বন্ধুত্বের জন্য অনেক দিন এবং অনেক কথাবার্তা হওয়া চাই, তাহাদের এইখানে স্মরণ করাইয়া দেওয়া প্রয়োজন যে না, তাহা অত্যাবশ্যক নহে। বিজয়া ফিরিয়া দাঁড়াইতেই লোকটি ছিপ রাখিয়া দিয়া নমস্কার করিয়া কাছে আসিয়া দাঁড়াইল এবং সহাস্যে কহিল, হাঁ, দেশের প্রতি আপনার সত্যিকার টান আছে বটে। এমনকি তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে আপনার চলছে না দেখছি। বিজয়া হাসিমুখে জিজ্ঞাসা করিল, আপনার নেওয়া হয়ে গেছে বোধ হয়, কিন্তু দেখে তো তা মনে হয় না। লোকটি বলিল, ডাক্তারদের একটু সবুর করে নিতে হয়, অমন তাড়াতাড়ি। কথাটা শেষ না হইতেই বিজয়া প্রশ্ন করিল, আপনি ডাক্তার নাকি? লোকটি অপ্রতিভ হইয়া সহসা উত্তর দিতে পারিল না, কিন্তু পরক্ষণে নিজেকে সামলাইয়া লইয়া পরিহাসের ভঙ্গিতে কহিল, তা বই কি, একজন কত বড় ডাক্তারের প্রতিবেশী আমরা, সবাইকে দিয়ে থুইয়ে তবে তো আমাদের, কি বলেন? বিজয়া তৎক্ষণাৎ কোনো কথাই বলিল না, ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পরে কহিল, শুধু প্রতিবেশী নয়, তিনি যে আপনার একজন বন্ধু সে আমি অনুমান করেছিলুম। আমার কথা তাকে গল্প করেছেন নাকি? লোকটা হাসিয়া কহিল, আপনি তাকে একটা অপদার্থ হতবাগা মনে করেন, এ তো পুরনো গল্প, সবাই করে, এ আর নতুন করে বলবার দরকার কি? তবে একদিন হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে যাবে। বিজয়া মনে মনে অতিশয় লজ্জিত হইয়া কহিল, আমার সঙ্গে দেখা করায় তার লাভ কি? কিন্তু তার সম্বন্ধে তো আমি এরকম কথা আপনাকে বলিনি। না বলে থাকলেও বলাই তো উচিত ছিল। উচিত ছিল কেন? যার বাড়ি ঘরদোর বিকিয়ে যায় তাকে সবাই হতভাগ্য বলে, আমরাও বলি, সুমুখে না পারি, আড়ালেও তো আমরা বলতে পারি। বিজয়া হাসিতে লাগিল, কহিল, আপনি তো তার খুব ভালো বন্ধু।
লোকটি ঘাড় নাড়িয়া বলিল, সে ঠিক, এমনকি তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতুম, যদি না জানতুম আপনি সৎ উদ্দেশ্যে তার বাড়িখানি গ্রহণ করছেন। বিজয়া একটিবার মাত্র মুখ তুলিয়া চাহিল, কিন্তু এ সম্বন্ধে কোনো কথা কহিল না। কথায় কথায় আজ তাহারা আরও একটু অধিক দূর পর্যন্ত অগ্রসর হইয়া গিয়াছিল। দেখা গেল ওপারে একদল লোক সার বাঁধিয়া নরেন্দ্রবাবুর বাটির দিকে চলিয়াছে। তাহার মধ্যে 50 হতে 15 পর্যন্ত সকল বয়সের লোকই ছিল। লোকটি দেখাইয়া কহিল, ওরা কোথায় যাচ্ছে জানেন? নরেনবাবুর স্কুলে পড়তে। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিনি এই ব্যবসাও করেন নাকি? কিন্তু যতদূর বুঝতে পারছি বিনা পয়সায়, ঠিক না? লোকটি হাসি মুখে কহিল, তাকে ঠিক চিনেছেন। অপদার্থ লোকের কোথাও আত্মগোপন করা চলে না। পরে অপেক্ষাকৃত গম্ভীর হইয়া কহিল, নরেন বলে, আমাদের দেশে সত্যিকার চাষি নেই। চাষ করা পৈতৃক পেশা, তাই সময়ে অসময়ে জমিতে দুবার লাঙল দিয়ে বীজ ছড়িয়ে আকাশের পানে হাঁ করে চেয়ে বসে থাকে। একে চাষ করা বলে না, লটারির খেলা বলে। কোন জমিতে কখন সার দিতে হয়, কাকে সার বলে, কাকে সত্যিকার চাষ করা বলে, এসব জানেই না। বিলাত থাকতে ডাক্তারি পড়ার সঙ্গে এ বিদ্যেটাও সে শিখে এসেছিল। ভালো কথা, একদিন যাবেন তার স্কুল দেখতে? মাঠের মাঝখানে গাছের তলায় বাপ বেটা ঠাকুরদায় মিলে যেখানে পাঠশালা বসে সেখানে। যাইবার জন্য বিজয়া তৎক্ষণাৎ উদ্যত হইয়া উঠিল, কিন্তু পরক্ষণে কৌতূহল দমন করিয়া শুধু কহিল, না থাক। জিজ্ঞাসা করিল, আচ্ছা, অত বড় বাড়ি থাকতে তিনি গাছতলায় পাঠশালা বসান কেন? লোকটি বলিল, এসব শিক্ষা তো শুধু কেবল মুখের কথাই, বই মুখস্থ করিয়ে দেওয়া যায় না। তাদের হাতে নাতে চাষ করিয়ে দেখাতে হয় যে এই জিনিসটা রীতিমতো শিখে করলে দুগুণও, এমনকি 4-5 গুণও ফসলও পাওয়া যায়। তার জন্যে মাঠ দরকার, চাষ করা দরকার। কপাল ঠুকে মেঘের পানে চেয়ে হাত পেতে বসে থাকা দরকার নয়। এখন বুঝলেন কেন তার পাঠশালা গাছতলায় বসে? একবার যদি তার স্কুলের মাঠের ফসল দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে, তা নিশ্চয়ই বলতে পারি। এখনও তো বেলা আছে, আজই চলুন না, ওই তো দেখা যাচ্ছে। বিজয়ার মুখের ভাব ক্রমশ গম্ভীর এবং কঠিন হইয়া আসিতেছিল। কহিল, না, আজ থাক। লোকটি সহজেই বলিল, তবে থাক, চলুন খানিকটা আপনাকে এগিয়ে দিয়ে আসি, বলিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। মিনিট 5-6 বিজয়া একটা কথাও কহিল না। ভিতরে ভিতরে কেমন যেন তাহার লজ্জা করিতে লাগিল, অথচ লজ্জার হেতুও সে ভাবিয়া পাইল না। লোকটি পুনরায় কথা কহিল, বলিল, আপনি ধর্মের জন্য যখন তার বাড়িটা নিচ্ছেন, এই কবিকে জমি যখন ভালো কাজেই লাগছে, তখন এটা তো আপনি অনায়াসে ছেড়ে দিতে পারেন। বলিয়া সে মৃদু মৃদু হাসিতে লাগিল। কিন্তু প্রত্যুত্তরে বিজয়া গম্ভীর হইয়া কহিল, এই অনুরোধ করবার জন্যে তার তরফ থেকে আপনার কোনো অধিকার আছে? বলিয়া আর চোখে চাহিয়া দেখিল লোকটির হাসি মুখের কোনো ব্যতিক্রম ঘটিল না। সে বলিল, এ অধিকার দেবার ওপর নির্ভর করে না, নেবার ওপর নির্ভর করে। যা ভালো কাজ তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গে ভগবানের কাছে পায়, মানুষের কাছে হাত পেতে নিতে হয় না। যে অনুগ্রহ প্রার্থনা করার জন্য আপনি মনে মনে বিরক্ত হলেন, পেলে কারা পেত জানেন? দেশের নিরন্ন কৃষকেরা। আমাদের শাস্ত্রে আছে, দরিদ্র ভগবানের একটা বিশেষ মূর্তি, তার সেবার অধিকার তো সকলেরই আছে। সে অধিকার নরেনের কাছে চাইতে যাব কেন বলুন? বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া চলিতে চলিতে বলিল, কিন্তু আপনার বন্ধু তো শুধু এই জন্যেই এখানে বসে থাকতে পারবেন না। লোকটি বলিল, না, কিন্তু তিনি হয়তো আমার উপরে এবার দিয়ে যেতে পারেন। বিজয়ার ওষ্ঠাধরে একটা চাপা হাসি খেলা করিয়া গেল, কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বলিল, সে আমি অনুমান করেছিলুম। লোকটি বলিল, করবারই কথা কি না? এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর, তাদের ব্রহ্মোত্তর দিতে হতো। এখন সে দায় নেই বটে, কিন্তু তার জের মেটেনি। তাই 2-4 বিঘে কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলেই তারা পূর্ব সংস্কার বসে টের পান। বলিয়া সে আবার হাসিতে লাগিল। বিজয়া নিজেও এই হাসিতে যোগ দিতে গেল, কিন্তু পারিল না। এই সরল পরিহাস তাহার অন্তরের কোথায় গিয়া যেন বিধিয়া রহিল। কিছুক্ষণ নিঃশব্দে চলিয়া হঠাৎ জিজ্ঞাসা করিল, আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন। কিন্তু আমি তো এখানে থাকিনি, বোধহয় 1 সপ্তাহ পরেই চলে যাব। বিজয়া অন্তরের মধ্যে যেন চমকাইয়া উঠিল, কহিল,
কিন্তু বাড়ি যখন এখানে তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত করতে হয়। লোকটি মাথা নাড়িয়ে বলিল, না, আর বোধহয় আমাকে আসতে হবে না। বিজয়ার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। সে মনে মনে বুঝিল এ সম্বন্ধে অযথা প্রশ্ন করা আর কোনো মতেই উচিত হইবে না, কিন্তু কিছুতেই কৌতূহল দমন করিতে পারিল না। ধীরে ধীরে কহিল, এখানে বাড়ির লোকের ভার নেবার লোক আপনার নিশ্চয়ই আছে, কিন্তু? লোকটি হাসিয়া বলিল, না, সেরকম লোক কেউ নেই। তাহলে আপনার বাপ মা? আমার বাপ মা ভাই বোন কেউ নেই। এই যে আপনার বাড়ির সম্মুখে এসে পড়া গেছে। নমস্কার, আমি চললুম। বলিয়া সে থমকিয়া দাঁড়াইল। বিজয়া আর তাহার মুখের পানে চাহিতে পারিল না, কিন্তু মৃদুকণ্ঠে কহিল, ভেতরে আসবেন না? না, ফিরে যেতে আমার অন্ধকার হয়ে যাবে। নমস্কার। বিজয়া হাত তুলিয়া প্রতি নমস্কার করিয়া অত্যন্ত সংকোচের সহিত ধীরে ধীরে বলিল, আপনার বন্ধুকে একবার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন না? লোকটি বিস্মিত হইয়া বলিল, তার কাছে কেন? তিনিই বাবার সমস্ত বিশেষ সম্পত্তি দেখেন কি না সে আমি জানি, কিন্তু তার কাছে যেতে কেন বলছেন? বিজয়া এই প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারিল না। লোকটি ক্ষণকাল স্থিরভাবে দাঁড়াইয়া বোধ করি প্রতীক্ষা করিল। পরে কহিল, আমার ফিরতে রাত হয়ে যাবে, আমি আসি। বলিয়া দ্রুতপদে প্রস্থান করিল। বিজয়াদের বাটি সংলগ্ন উদ্যানের এই দিকের অংশটা খুব বড়। সুদীর্ঘ আম কাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হইয়া আসিতেছিল। বুড়া দারোয়ান কহিল, মাইজি, একটু ঘুরে সদর রাস্তা দিয়ে গেলে ভালো হতো না? এই সকল দিকে দৃষ্টিপাত করিবার মতো মনের অবস্থা বিজয়ার ছিল না। সে শুধু একটা না বলিয়াই তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভিতর দিয়া বাটির দিকে অগ্রসর হইয়া গেল। যে দুইটা কথা তাহার মনকে সর্বাপেক্ষা অধিক আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল, তাহার একটা এই যে এত কথাবার্তার মধ্যেও শুধু নারীর পক্ষে ভদ্ররীতি বিগর্হিত বলিয়াই ইহার নামটা পর্যন্ত জানা হইল না। দ্বিতীয়টি এই যে দুদিন পরে ইনি কোথায় চলিয়া যাইবেন প্রশ্নটা শতবার মুখে আসিয়া পড়িলেও শতবারেই কেবল লজ্জাতেই মুখে বাঁধিল। ইহার সম্বন্ধে একটা বিষয় প্রথম হইতে বিজয়ার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল যে ইনি যেই হন যথেষ্ট সুশিক্ষিত এবং পল্লীগ্রাম জন্মস্থান হইলেও অনাত্মীয় ভদ্র মহিলার সহিত অসংকোচে আলাপ করিবার শিক্ষা এবং অভ্যাস ইহার আছে। ব্রাহ্ম সমাজভুক্ত না হইয়াও এই শিক্ষা যে তিনি কি করিয়া কোথায় পাইলেন ভাবিতে ভাবিতে বাড়িতে পা দিতেই পরশের মা আসিয়া জানাইল যে বহুক্ষণ পর্যন্ত বিলাসবাবু বাহিরের বসিবার ঘরে অপেক্ষা করিতেছেন। শুনিবা মাত্রই তাহার মন ক্লান্তি ও বিরক্তিতে ভরিয়া উঠিল। এই লোকটি সেই যে সেদিন রাগ করিয়া গিয়াছিল, আর আসে নাই, কিন্তু আজ যে কারণেই আসিয়া থাক, যে লোকটির চিন্তায় তাহার অন্তঃকরণ পরিপূর্ণ হইয়াছিল, তাহার কিছুই না জানিয়াও উভয়ের মধ্যে অকস্মাৎ ব্যবধান সৃষ্টি না করিয়া বিজয়া পারিল না। শ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমি বাড়ি এসেছি তাকে জানানো হয়েছে পরেশের মা? পরেশের মা কহিল, না দিদিমণি, আমি এক্ষুনি পরেশকে খবর দিতে পাঠিয়ে দিচ্ছি। তিনি চা খাবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল? ও মা, তার হয়নি। তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলেই একসঙ্গে হবে। বিলাসবাবুই যে এ বাটির ভবিষ্যৎ কর্তৃপক্ষ এই সংবাদ আত্মীয় পরিজন কাহারও অবেদিত ছিল না, এবং সেই হিসাবে আদর যত্নেরও ত্রুটি হইত না। বিজয়া আর কোনো কথা না বলিয়া উপরে তাহার ঘরে চলিয়া গেল। প্রায় মিনিট 20 পরে সে নিচে আসিয়া খোলা দরজার বাহির হইতে দেখিতে পাইল বিলাস বাতির সম্মুখে টেবিলের উপর ঝুঁকিয়া পড়িয়া কি কতকগুলো কাগজপত্র দেখিতেছে। তাহার পদশব্দে সে মুখ তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একেবারেই গম্ভীর হইয়া উঠিল। কহিল, তুমি নিশ্চয় ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি। যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও যে সেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো না, সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলিয়া ডাকিত। আজিকার এই আকস্মিক তুমি সম্বোধনের কারণ কিছুমাত্র উপলব্ধি করিতে না পারিলেও বিজয়া আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠিল না। তাহার মুখ দেখিয়া অনুমান করা কঠিন নয়। কিন্তু সে কোনো কথা না কহিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিয়া অনতি দূরে একটা চৌকি টানিয়া লইয়া উপবেশন করিল। বিলাস সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল, আমি সমস্ত ঠিকঠাক করে এইমাত্র কলিকাতা থেকে আসছি। এখন পর্যন্ত বাবার সঙ্গেও দেখা করতে পারিনি। তুমি স্বচ্ছন্দে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি তো পারিনি। আমার দায়িত্ববোধ আছে। একটা বিরাট কার্য মাথায় নিয়ে আমি কিছুতে স্থির থাকতে পারিনি। আমাদের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা এই বড়দিনের ছুটিতেই হবে।
সমস্ত স্থির করে এলুম, এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি। কাল সকাল থেকে কি ঘোরাটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। যাক, ওদিকের সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হওয়া গেল। কারা কারা আসবেন তাও এই কাগজখানে আমি ঠুকে এনেছি, একবার পরে দেখো বলিয়া বিলাস আত্মপ্রসাদের প্রচণ্ড নিঃশ্বাস ত্যাগ করিয়া সুমুখের কাগজখানা বিজয়ার দিকে ঠেলিয়া দিয়া চৌকিতে হেলান দিয়া বসিল। তথাপি বিজয়া কথা কহিল না, নিমন্ত্রিত দিকের সম্বন্ধেও লেশমাত্র কৌতূহল প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল ঠিক তেমনি বসিয়া রহিল। এতক্ষণ পরে বিলাসবিহারী বিজয়ার নীরবতা সম্বন্ধে ঈষৎ সচেতন হইয়া কহিল, ব্যাপার কি এমন চুপচাপ যে? বিজয়া ধীরে ধীরে কহিল, আমি ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন, এখন তাদের কি বলা যায়? তার মানে মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনও কিছু স্থির করে উঠতে পারিনি। বিলাস শঠান সোজা হইয়া বসিয়া কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে চাহিয়া তাকিয়া কহিল, তার মানে কি? তুমি কি ভেবেছ? এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্র করা যাবে? তারা তো কেউ তোমার নন যে তোমার যখন সুবিধে হবে তখনই তারা এসে হাজির হবেন। মনস্থির হয়নি তার অর্থ কি শুনি? রাগে তাহার চোখ দুটা যেন জ্বলিতে লাগিল। বিজয়া অদমুখে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আমি ভেবে দেখলুম এখানে এই নিয়ে সমারোহ করবার দরকার নেই। বিলাস দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, সমারোহ? সমারোহ করতে হবে এমন কথা তো আমি বলিনি। বরঞ্চ যা স্বভাবতই শান্ত গম্ভীর, তার কাজ নিঃশব্দে সমাধা করবার মতো জ্ঞান আমার আছে। তোমাকে সেজন্য চিন্তিত হতে হবে না। বিজয়া তেমনি মৃদুকণ্ঠে কহিল, এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা নেই, সে হবে না। বিলাস প্রথমটা এমনি স্তম্ভিত হইয়া গেল যে তাহার মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। পরে কহিল, আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা। বিজয়া তীব্র আঘাতে যেন চমকিয়া মুখ তুলিয়া চাহিল, কিন্তু চক্ষের পলকে আপনাকে সংযত করিয়া লইয়া শুধু বলিল, আপনি বাড়ি থেকে শান্ত হইয়া ফিরে এলে তারপরে কথা হবে, এখন থাক। বলিয়াই উঠিবার উপক্রম করিল, কিন্তু ভৃত্য চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে দেখিয়া সে পুনরায় বসিয়া পড়িল। বিলাস সেদিকে দৃকপাত মাত্র করিল না। ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াও সে নিজের ব্যবহার সুসংযত বা ভদ্র করিতে শিখে নাই। সে চাকরটার সম্মুখেই উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, আমরা তোমার সংস্রব একেবারে পরিত্যাগ করতে পারি জানো। বিজয়া নীরবে চা প্রস্তুত করিতে লাগিল, কোনো উত্তর দিল না। বৃদ্ধ প্রস্থান করিলে ধীরে ধীরে কহিল, সে আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করব, আপনার সঙ্গে নয়। বলিয়া এক বাটি চা তাহার দিকে অগ্রসর করিয়া দিল। বিলাস তাহা স্পর্শ না করিয়া সে কথারই পুনরুক্তি করিয়া বলিল, আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করলে কি হয় জানো? বিজয়া বলিল, না, কিন্তু সে যাই হোক না, আপনার দায়িত্ববোধ যখন এত বেশি, তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের বার নিজেই বহন করুন, আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। বিলাস দুই চক্ষু প্রদীপ্ত করিয়া হাঁকিয়া কহিল, আমি কাজের লোক, কাজই ভালোবাসি, খেলা ভালোবাসি নে, তা মনে রেখো বিজয়া। বিজয়া স্বাভাবিক শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা, সে আমি ভুলব না। ইহার মধ্যে যেটুকু শ্লেষ ছিল তাহা বিলাসবিহারীকে একেবারে উন্মত্ত করিয়া দিল। সে প্রায় চিৎকার করিয়াই বলিয়া উঠিল, আচ্ছা, যাতে না ভুলো সে আমি দেখব। বিজয়া ইহার জবাব দিল না। মুখ নিচু করিয়া নিঃশব্দে চায়ের বাটির মধ্যে চামচটা ডুবাইয়া নাড়িতে লাগিল। তাহাকে মৌন দেখিয়া বিলাস নিজেও ক্ষণকাল নীরব থাকিয়া আপনাকে কতঞ্চিত সংযত করিয়া প্রশ্ন করিল, আচ্ছা, এত বড় বাড়ি তবে কী কাজে লাগবে শুনি? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না। এবার বিজয়া মুখ তুলিয়া চাহিল এবং অবিচলিত দৃঢ়তার সহিত কহিল, না, কিন্তু এ বাড়ি যে নিতেই হবে সে তো এখনও স্থির হয়নি। জবাব শুনিয়া বিলাস ক্রোধে আত্মবিস্মৃত হইয়া গেল। মাটিতে সজোরে পা ঠুকিয়া পুনরায় চেঁচাইয়া বলিল, হয়েছে, 100 বার স্থির হয়েছে। আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এনে অপমান করতে পারবো না। এ বাড়ি আমাদের চাই, এ আমি করে তবে ছাড়ব, এই তোমাকে আজ আমি জানিয়ে গেলুম। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল।